হ্যালো, আজকে 21শে ডিসেম্বর 2024 সাল। আজকে এই 21 দিন কোনো ভিডিও দেওয়া সম্ভব হয় নাই। বিশেষ করে ব্যবসা এবং প্রজেক্টের কাজে খুব ব্যস্ত ছিলাম। তারপরে হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলাম। হাসপাতাল থেকে ছাড়া পেয়েছি, বাসায় এসেছি। তারপরও হাতের মধ্যে চ্যানেল করা আছে, অ্যান্টিবায়োটিক নিচ্ছি। তারপর ভাবলাম 21 দিন আপনাদের কাছে আসা হয়নি। আজকে একটি বিষয় নিয়ে আলাপ করি। যে বিষয়টি এখন বাংলাদেশের নিরাপত্তার জন্য এবং এই অঞ্চলের ভূ রাজনীতির জন্য এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের জন্য খুবই চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে, তা হলো আমাদের পার্শ্ববর্তী মায়ানমারের আরাকান আর্মির উত্থান এবং অতি সত্বর হয়তো আরাকান একটি স্বাধীন রাজ্যের রাষ্ট্রের একটি ঘোষণা পেতেও পারি। যদিও এই বিষয়ে থাইল্যান্ডের মধ্যে বাংলাদেশ পক্ষ এবং আরাকান পক্ষের বৈঠক হয়েছে। সব কিছু নিয়েই আজকে আলাপ করব, তাই থাম্বনেলে লিখেছি আরাকান আর্মি, চট্টগ্রাম ও ভূ রাজনীতি এবং এই অঞ্চলের নিরাপত্তা। এই বিষয়ে বাংলাদেশের জাতীয় 5টি পত্রিকায় আমার প্রবন্ধ প্রকাশিত হয়েছে। হাসপাতালের বিছানায় বসে প্রবন্ধগুলো লিখেছিলাম। পত্রিকার সম্পাদকগুলো তা ছাপিয়েছে। গত 3 দিন ধরে যা বিভিন্ন জাতীয় পত্রিকায় প্রবন্ধগুলো এসছে, সেই প্রবন্ধের আলোকেই আজকে আলোচনা করব এবং প্রবন্ধের লিংক দিয়ে দেব, আপনারা যদি চান পড়ে নিতে পারবেন। আসুন আমরা আলোচনা শুরু করি। আরাকান আর্মি মায়ানমারের সবচেয়ে শক্তিশালী এবং কৌশলগত পশ্চিমাঞ্চলীয় শহর মন্ডুর শেষ সেনা ফাঁড়িটিও দখল করে নিয়েছে। মিয়ানমারের সেনাবাহিনীর সাথে লড়াইরত আরাকান আর্মি বা যাদেরকে আরাখা আর্মি নামেও বলা হয়ে থাকে, তারা মন্ডুর শেষ সেনা ফাঁড়িটি দখল করে নিয়েছে। এখানে আমাদেরকে মনে রাখতে হবে, বাংলাদেশের সাথে 217 কিলোমিটারের একটি দীর্ঘ সীমান্ত আছে। সেই সম্পূর্ণ সীমান্তটি আরাকান আর্মি তাদের নিয়ন্ত্রণে নিয়েছে এবং উত্তর রাখাইন রাজ্যের এখন তাদের দখলে। তাছাড়াও আরাকান সেনাবাহিনীর উত্থানে বাংলাদেশে বর্তমানে ভারতের সাথে যে একটি টানাপোড়েন চলছে, সেই পরিস্থিতিতে বাংলাদেশের পরিস্থিতি আরও জটিল হয়ে গেল এবং বাংলাদেশ সরকার এই পরিস্থিতিতে একটি অজুহাত খাড়া করতে পারে, যার মাধ্যমে পাকিস্তান এবং চীনের সাথে তাদের সম্পর্ক জোরদার করতে পারে ভারতের কাছ থেকে বেরিয়ে এসে, এবং অস্ত্র কেনারও একটি অজুহাত হয়তো আরাকান আর্মির উত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ সরকারের সামনে দেখানো একটি সুযোগ চলে এসছে। ভারতের সাথে বর্তমান যে সম্পর্ক, তার মধ্যে এই আরাকান আর্মি এই ভূখণ্ডের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় বর্তমান বাংলাদেশ সরকার এবং আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য একটি সমস্যার কারণ বলা চলে। বিগত 54 বছরের পরে বাংলাদেশ বর্তমানে নিরাপত্তা নিয়ে সবচেয়ে বড় সংকটে। বাংলাদেশ মিয়ানমারের সীমান্তের উত্তেজনা বর্তমানে চরমে। রোহিঙ্গা শরণার্থী শিবির এবং সেন্ট মার্টিন দ্বীপের নিকটবর্তী হওয়ার কারণে আরাকান এই অঞ্চলটি শুধু কৌশলগতভাবে নয়, বরং খুবই সংবেদনশীল। একটি টিভি চ্যানেল TV9 প্রতিবেদনে বলা হয়েছে,
দাবি করা হয়েছে সীমান্তে আরাকান আর্মি এবং বাংলাদেশে বাহিনীর মধ্যে একাধিক গোলাগুলির ঘটনা ঘটেছে। আবার আমরা স্থানীয় সূত্রে সাথে যোগাযোগ করে জেনেছি যে আরাকান আর্মি বাংলাদেশ ভূখণ্ডের কিছু অংশ নিয়ন্ত্রণে নিয়েছে বলে স্থানীয় মানুষজন বলছে। তবে এর সত্যতা সম্পর্কে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বা বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে বা বাংলাদেশ বর্ডার গার্ডের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি আমরা পাইনি। আরাকান সেনাবাহিনী ক্রমবর্ধমান শক্তি, রাখাইন প্রদেশের বড় অংশের নিয়ন্ত্রণ এবং মন্ডুর মতো অঞ্চলে সাফল্যের পরে কৌশল অত্যন্ত তারা আক্রমণাত্মক হয়ে উঠেছে। মনীষা ঝায়ের একটি প্রতিবেদনে তিনি উল্লেখ করেছেন, আরাকান আর্মি বাংলাদেশের দুর্বল সীমান্তকে কাজে লাগিয়ে সেন্ট মার্টিন দ্বীপের মতো কৌশলগত এলাকায় নিজেদের প্রভাব বিস্তারের চেষ্টা করছে। এখন দেখুন, রাখাইন মিয়ানমারের যে দেশব্যাপী গৃহযুদ্ধের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে, সেখানে গণতন্ত্রপন্থী গেরিলারা এবং জাতিগত সংখ্যালঘু সশস্ত্র বাহিনী স্বায়ত্তশাসনের জন্য দেশটির সামরিক শাসকদের বিরুদ্ধে যুদ্ধ করে যাচ্ছে, যারা 2021 সালে সেনাবাহিনী এবং অং সান সুচি নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করার পরে তারা ক্ষমতা গ্রহণ করেছিল। আরাকান আর্মি রাখাইন রাজ্যে আরাকান ভিত্তিক একটি জাতীয়তাবাদী সংগঠন, যারা বা তাদের প্রাথমিক লক্ষ্য হচ্ছে আরাকানের জনগণের সার্বভৌমত্ব পুনরুদ্ধার করা। 2020 সালে মিয়ানমার কর্তৃক এই আরাকান আর্মিটিকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করা হয়েছিল। এখন এইখানে আরাকান আর্মির উত্থানে বাংলাদেশের উদ্যোগের বিষয় হলো, আরাকান সেনাবাহিনী রোহিঙ্গাদের সাথে তাদের মতবিরোধ চরমে। কারণ রোহিঙ্গাদেরকে তারা মিয়ানমারের বৌদ্ধ জনগোষ্ঠীর বিরুদ্ধে বলে তারা মনে করে থাকে। আরাকান আর্মি এর আগেও বাংলাদেশকে তাদের নিজ অঞ্চলের বৌদ্ধদের বিরুদ্ধে জিহাদি রোহিঙ্গা সন্ত্রাসীদের সমর্থন করছে বলে অভিযুক্ত করেছে, এবং সে অভিযোগ তারা এই মন্ডু দখলের পরে তারা দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসকে তা পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশের বিরুদ্ধে তাদের এই অভিযোগ। আরাকান আর্মি আসলে বৌদ্ধদের নিয়ে গঠিত, আর রোহিঙ্গারা মিয়ানমারের রাখাইন রাজ্যের মুসলিম সংখ্যালঘু। আরাকান আর্মিকে মায়ানমারের সামরিক বাহিনীর বিরুদ্ধে লড়াই করা সবথেকে ভারী, সশস্ত্র এবং অভিজ্ঞ বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে অন্যতম বলে ধরে নেওয়া হয়। শুধু তাই নয়, তারা নিজেরা সামরিকভাবে দক্ষ, ভারী অস্ত্রে সজ্জিত এবং অভিজ্ঞ। এদিকে ভারত বলতে চাইছে আরাকান আর্মি কথিত বাংলাদেশের রোহিঙ্গা সন্ত্রাস শিবিরগুলোর বিরুদ্ধে আন্তঃসীমান্ত হামলার কথা বিবেচনা করতে পারে। এটি ভারতের একটি মনোভাব। অন্ততপক্ষে রোহিঙ্গা প্রত্যাবাসনের যে রাজনৈতিক একটি উদ্যোগ চলছিল বাংলাদেশ সরকারের, এই আরাকান শাসনের উত্থানের ফলে রোহিঙ্গা প্রত্যাবর্তনের এই বিষয়টি হয়তো দীর্ঘায়িত হবে। আরাকান আর্মির একজন মুখপাত্র খাইং থুখা সোমবার গভীর রাতে একটি অজ্ঞাত স্থান থেকে একটি টেক্সট বার্তা পাঠায় দ্য অ্যাসোসিয়েটেড প্রেসকে। তিনি সেখানে বলেন, তার দল রবিবার মন্ডুতে শেষ অবশিষ্ট সামরিক ফাঁড়িটি দখল করে নিয়েছে। ফাঁড়ির কমান্ডার ব্রিগেডিয়ার মোহাম্মদ জেনারেল থুরিন থুন যুদ্ধ থেকে পালানোর চেষ্টা করার সময় ধরা পড়েছিলেন বলে খাইং থুকা দাবি করেন। মায়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর মালান্দালাওয়ে প্রায় 400 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এই মন্ডু রাজ্য। আরাকান আর্মি এ বছরের শুরুর দিকে বাংলাদেশের সীমান্তবর্তী দুইটি শহর পালেতওয়া ও বুতিঠাং দখল করে নিয়েছিল। 2023 সালের নভেম্বর থেকে আরাকান আর্মি রাখাইনের 13টি টাউনশিপের মধ্যে 11টি এবং প্রতিবেশী চীন রাজ্যের একটি নিয়ন্ত্রণ অর্জন করেছিল। রাখাইনের একটি শহর, যা দেশের পশ্চিম অংশের তত্ত্বাবধানে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সামরিক সদর দপ্তরের সম্পূর্ণরূপে আরাকান সেনাবাহিনীর হাতে তা পতন হয়েছে।
গ্রুপটি শুক্রবার গভীর রাতে টেলিগ্রাম মেসেজিং অ্যাপে পোস্ট করেছে যে সেনাবাহিনীর পশ্চিমাঞ্চলীয় কমান্ডার, যা রাখাইন এবং প্রতিবেশী চীন রাজ্যের দক্ষিণ অংশ নিয়ন্ত্রণ করে, সেই সাথে বঙ্গোপসাগরের দেশের আঞ্চলিক জলসীমা ব্যতীত এটি 30টিরও বেশি সামরিক চৌকি তারা দখল করে নিয়েছে। বিচ্ছিন্নতাবাদী আরাকান আর্মি জান্তা নেতৃত্বাধীন বাহিনীর বিরুদ্ধে পিছিয়ে গিয়ে মিয়ানমারের রাখাইন রাজ্যে প্রায় পুরোটাই নিয়ন্ত্রণ করছে। তবে জিহাদি দলগুলো বাংলাদেশের সীমান্তে নৃশংসতা চালাচ্ছে বলে তারা অভিযোগ করছে। আরাকান আর্মি আরও দাবি করছে যে জান্তা এবং এই কয়েকটি জিহাদি গ্রুপের মধ্যে একটি সম্পর্ক আছে। বাংলাদেশ রোহিঙ্গা শরণার্থী শিবির থেকে প্রায় 11টি জঙ্গি গোষ্ঠী কাজ করছে। তার মধ্যে রয়েছে রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন RSO, আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি RSA, আরাকান রোহিঙ্গা আর্মি ARA। তাদের বিরুদ্ধে অভিযোগ তারা নৃশংসতা করছে, শত শত মানুষকে হত্যা করছে, ধর্ষণ, অপহরণ এবং অন্যান্য ধরনের নির্যাতন তারা করছে এই ইসলামিক জঙ্গি সংগঠনগুলো। RSO আল কায়দা ও জামায়াতে ইসলামীর সঙ্গে অংশীদারিত্ব রয়েছে বলে অভিযোগ রয়েছে। গ্লোবাল আরাকান নেটওয়ার্ক এর একটি প্রতিবেদন অনুসারে ইসলামপন্থীরা মন্ডুতে মুসলিম জনসংখ্যাকে মানবঢাল হিসাবে ব্যবহার করছে এবং তাদের অমুসলিম জনগোষ্ঠী, বৌদ্ধ এবং হিন্দুদের বিরুদ্ধে লড়াই করার জন্য আহ্বান জানিয়েছে। কট্টরপন্থী জঙ্গি গোষ্ঠীগুলো বাংলাদেশের রোহিঙ্গা শিবির থেকে এতিমদের, বিশেষ করে এখানে সবচেয়ে উল্লেখযোগ্য হলো কয়েকজন ছেলেকে পাওয়া গেছে যাদের বয়স 6 বছরের কম, তারা এই জঙ্গি গোষ্ঠীগুলোতে নিয়োগ করছে। কিশোর বয়সে তারা যখন এই বাচ্চারা যখন কিশোর বয়সে পরিণত হয়, তাদেরকে যুদ্ধ প্রশিক্ষণ দিয়ে তাদেরকে যুদ্ধে কাজে লাগানো হয়। কিছু জিহাদি গোষ্ঠী নিজেরাই লড়াই করছে, অন্যরা জান্তার সাথে হাত মিলিয়েছে বলে আরাকান আর্মির অভিযোগ। মিয়ানমার ও বাংলাদেশে বিদ্যমান রাজনৈতিক ও অস্থিতিশীলতার বিষয়টিকে আরও খারাপ করে তুলেছে। আরাকান আর্মি রবিবার বলেছে যে তারা নাফ নদীর ওপারে নৌ পরিবহন স্থগিত করার নির্দেশ দিয়েছে এবং আমরা দেখছি যে কিছুদিন যাবৎ টেকনাফের এই অঞ্চলে নৌ চলাচল নিষিদ্ধ ছিল, কারণ তারা বলছে যে এই অঞ্চলটা দিয়ে মায়ানমারের জান্তা সেনাবাহিনীর সাথে যুক্ত পুলিশ এবং স্থানীয় মুসলিমরা বাংলাদেশে পালিয়ে যাচ্ছে। আরাকান আর্মির বিরুদ্ধে বড় ধরনের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ বিভিন্ন সময় আনা হয়েছে। বিশেষ করে মে মাসের মাঝামাঝি সময়ে বুদ্ধিঠাং শহর দখলের সাথে জড়িত, যখন এই আরাকান আর্মি আনুমানিক 2 লক্ষ বাসিন্দাদের, বেশিরভাগ রোহিঙ্গাদের চলে যেতে বাধ্য করে। তাদের বিরুদ্ধে আগস্টে মন্ডুতে যুদ্ধ থেকে পালিয়ে আসা রোহিঙ্গা বেসামরিকদের উপর হামলার অভিযোগ রয়েছে এই আরাকান আর্মির বিরুদ্ধে। 2023 সালের শেষের দিকে আরাকান আর্মি সফলভাবে শীতার্থ নেতৃত্বাধীন স্টেট অ্যাডমিনিস্ট্রেশন কাউন্সিল বাহিনীকে পরাজিত করেছিল। আরাকান আর্মি এখন রাখাইনের অর্ধেকেরও বেশি টাউনশিপ নিয়ন্ত্রণ এবং প্রাথমিকভাবে বাংলাদেশের সীমান্ত সংলগ্ন শহরগুলির উপর নিয়ন্ত্রণ অর্জন করেছে। তারা সেই সব এলাকায় কার্যকরভাবে তাদের শাসন প্রতিষ্ঠা এবং জান্তা অনুগত বাহিনী সফলভাবে নির্মূল করেছে। আরাকান আর্মি মিয়ানমারের রাখাইনের নিয়ন্ত্রণ দাবি করায় বাংলাদেশের মিয়ানমার সাথে সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বাংলাদেশ। আরাকান আর্মি প্রায় 1 বছর আগে বাংলাদেশ মিয়ানমার সীমান্ত নিয়ন্ত্রণ নিয়েছিল এবং এখন আরাকান আর্মি তার অবশিষ্ট অংশ নিয়ন্ত্রণ নিয়েছে। টেকনাফ মহকুমার গার্ড বাংলাদেশ, যেটি মংডু শহরের বিপরীতে মায়ানমারের সাথে সীমান্ত রয়েছে, তারা সেটিও দখল করে নিয়েছে। আরাকান আর্মির সাথে বাংলাদেশের সরাসরি কোনো যোগাযোগ নেই, কারণ তারা কোনো আইনি বা স্বীকৃত নয়। বাংলাদেশ নজরদারি এবং টহল জোরদার করেছে যাতে কোনো ধরনের অনুপ্রবেশ না ঘটে। বাংলাদেশ নৌবাহিনী, নৌ পুলিশ, কোস্টগার্ড, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, এলিট ফোর্স বাংলাদেশ ভূখণ্ডের অভ্যন্তরে যে কোনো আইনশৃঙ্খলা পরিস্থিতি রোধ করার জন্য তৎপর হয়ে আছে। এটি হচ্ছে যে আমরা বললাম আরাকানের যে যুদ্ধ অবস্থা। এখন আসুন আমরা ভূ রাজনীতি প্রেক্ষাপটে একটু আলোচনা করে দেখি। আমরা জানতে পাচ্ছি যে চীনা সেনারা আনজাউতে ভারতের ভূখণ্ডে ঢুকে গেছে এবং ভারতের 7 সিস্টার
যেটাকে ভারতের উত্তর পূর্বাঞ্চলে 7টি রাজ্য অরুণাচল প্রদেশ, আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড ও ত্রিপুরা বলা হয়ে থাকে। এই যা কৌশলগতভাবে ভূ রাজনীতিতে খুবই গুরুত্বপূর্ণ এবং প্রাকৃতিক নিয়ন্ত্রণ রেখা বা আন্তর্জাতিক সীমানার মধ্যবর্তী অঞ্চল ৬ কিলোমিটারের মধ্যে। এখানে চীনা পিএলও সৈন্যরা হাদিজ্ঞা লেকের কাছে অবকাঠামো নির্মাণ করছে। মোট ৩,৪৮৮ কিলোমিটার চীন ভারত সীমান্তের মধ্যে অরুণাচলে চীনের ১,১২৬ কিলোমিটার সীমান্ত রয়েছে। এদিকে ২০২৪ সালের জুলাই মাসে শুরু হওয়া কয়েক সপ্তাহ বিক্ষোভ ও সহিংসতার পর বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেন এবং ৫ই আগস্ট ২০২৪-এ ভারতে পালিয়ে যায়। তিনি তার আগে বলেছিলেন, পশ্চিমা শক্তিগুলো বাংলাদেশে মিয়ানমার ও ভারতের ত্রিদেশীয় সংযোগস্থলে পূর্ব তিমুরের মতো একটি দেশ চায়, যার নাম জো স্টেট। তারা বাংলাদেশ ও মিয়ানমারের কিছু অংশ নিয়ে একটি খ্রিস্টান দেশ তৈরি করতে চায়। এই রাজনৈতিক অবস্থায় 4 দিনের সফরে ঢাকায় এসেছেন বর্তমানে পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামসোহোতা। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের এখানে উনি 4 দিনের সফর করে গেছে। সুতরাং এই যে আরাকানের উত্থান, এদিকে জো স্টেট পূর্ব তিমুরের মতো জো স্টেট গঠনের একটি ষড়যন্ত্র তথ্য, এর মধ্যে পূর্ব তিমুরের প্রেসিডেন্টের বাংলাদেশ সফর খুবই গুরুত্বপূর্ণ এবং ইঙ্গিতপূর্ণ। হাসিনা প্রস্থানের সাথে সাথে যেটা হয়েছে, বাংলাদেশের চরমপন্থী সংগঠন আল কায়দা সংযুক্ত হরকাতুল জিহাদ আল ইসলামী বাংলাদেশ উজিবি বা বাংলাদেশে তারা বিকাশ লাভ করতে দেখা যাচ্ছে। ইন্ডিয়ান মুজাহিদিন আইএম প্রতিষ্ঠা এবং ভারতের আইএম কর্তৃক পরিচালিত বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে এই মুজাহিদিন দলগুলোর ভূমিকা আছে। আরাকান এবং ভারতের 5টি রাজ্যের মধ্যে বর্তমান সমস্যার সাথে বাংলাদেশের ঘটনার যোগসূত্র আছে, কারণ বাংলাদেশের সাথে ভারতের 4,094 কিলোমিটার আন্তর্জাতিক সীমান্ত আছে। এর মধ্যে আসামের 262 কিলোমিটার, ত্রিপুরার 856 কিলোমিটার, মিজোরামের 318 কিলোমিটার, মেঘালয়ে 443 কিলোমিটার এবং পশ্চিমবঙ্গের সাথে 2,217 কিলোমিটার সীমান্ত আছে ভারত এবং বাংলাদেশে। এদিকে আমরা যে 7 সিস্টার নিয়ে বলছি এবং 7 সিস্টারের এই অংশ নিয়ে চীনের আগ্রহ এবং অরুণাচল প্রদেশের কিছু অংশে চীনের অনুপ্রবেশ, এর সাথে সাথে আমরা যা দেখতে পাচ্ছি, মণিপুরে জাতিগত সহিংসতা চলছে ব্যাপকভাবে। তাছাড়া নাগাল্যান্ড, মণিপুর এবং আসামের কয়েক দশক ধরে বিদ্রোহী কার্যকলাপ চলছে। তারা ভারত থেকে সম্পূর্ণ স্বাধীনতার দাবি করছে। ভারতের উত্তর পূর্ব অঞ্চলটি ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন সরু শিলগুড়ি করিডোর দ্বারা দেশের বাকি অংশের সাথে সংযুক্ত, যাকে চিকেন নেক বলা হয়। ভূমি সংকীর্ণ এই অঞ্চলটিকে কৌশলগতভাবে দুর্বল, বিশেষ করে চীন, বাংলাদেশ, মায়ানমার এবং ভুটানের সাথে নৈকট্যের কারণে এটি খুবই একটি সংবেদনশীল এলাকা। অরুণাচল প্রদেশ বিশেষ করে ভারত ও চীনের মধ্যে বিবাদের একটি বিন্দু হয়ে দাঁড়িয়েছে। উভয় দেশ এই অঞ্চলের কিছু অংশ দাবি করে আসছে। ভারতের অ্যাক্ট ইস্ট নীতিতেও 7 সিস্টার গুরুত্বপূর্ণ, যার লক্ষ্য দক্ষিণ পূর্ব এশিয়ার সাথে সম্পর্ক জোরদার করা। তাহলে আমরা এটুক পর্যন্ত চীনের বিষয়টি আমরা দেখলাম। আসুন এবার আমরা দেখি এই অঞ্চলে আরাকানের উত্থান, 7 সিস্টার, ভারত, চীন এই বিষয় নিয়ে মার্কিন আগ্রহ কেন। চীনের আধিপত্যবাদ খর্ব করার জন্য বাংলাদেশে সামরিক ঘাঁটি করতে চায় যুক্তরাষ্ট্র এবং এই বিষয়ে যুক্তরাষ্ট্র মরিয়া। ওয়াশিংটন কক্সবাজার টেকনাফ উপদ্বীপের অগ্রভাগে প্রায় 9 কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরের উত্তর পূর্ব অংশ নিয়ে সেন্ট মার্টিন দ্বীপের দিকে নজর রেখেছে। এদিকে বাংলাদেশ ভারত কিছু অংশ যেমন 7 সিস্টার মায়ানমারের আরাকান নিয়ে নতুন রাষ্ট্র গঠনের ষড়যন্ত্র চলছে। এই এজেন্ডা নিয়ে একটি গ্রুপ গোপনে কুকি-চীন ন্যাশনাল ফ্রন্ট KNF এবং ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট F আসাম বা উলফা এর সাথে বেশ কয়েকটি বিদ্রোহী গোষ্ঠীর সাথে তারা হাত মিলিয়েছে। বেশ কয়েক বছর ধরে খ্রিস্টান মিশনারি সেই সাথে পশ্চিমা এনজিওগুলো গোপনে বাংলাদেশ, ভারত ও মায়ানমার সীমান্তবর্তী এলাকায় যেমন টেকনাফ, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, মিজোরাম, মেঘালয়, আরাকান প্রদেশে গুরুত্বের সাথে কাজ করছে। মুসলিম, হিন্দু, বৌদ্ধ জাতিগত সংখ্যালঘুদের খ্রিস্টান ধর্মে রূপান্তরিত করা এবং বাংলাদেশ, ভারত ও মায়ানমার ভূখণ্ড নিয়ে একটি খ্রিস্টান রাষ্ট্র গঠনের জন্য তারা ভিত্তি প্রস্তুত করছে। আবার এদিকে ইন্দো প্যাসিফিকের ভূ রাজনীতি,
বাণিজ্য, বাংলাদেশের অবস্থান এবং উদ্বেগ আসলে এই অঞ্চলে একটি নতুন শীতল যুদ্ধের জন্ম দিয়েছে। মার্কিন, চীন এবং ভারত এই প্রধান শক্তি ক্রমাগত একে অপরের কর্তৃত্বকে চ্যালেঞ্জ করে আসছে। এই উত্তপ্ত প্রতিদ্বন্দ্বিতার আরেকটি উল্লেখযোগ্য দিক হল ইন্দো প্যাসিফিক ফ্রেমওয়ার্ক। বিশ্ব বাণিজ্যের দৃষ্টিকোণ থেকে বঙ্গোপসাগর এই রুটটি দিয়ে বিশ্বের 3 ভাগের মধ্যে 2 ভাগ পণ্য পরিবহন হয়। বঙ্গোপসাগর ইন্দো প্যাসিফিক ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ অংশ, আর সেই কারণে বাংলাদেশের উপর সবার প্রচণ্ড আগ্রহ এবং বাংলাদেশ একটি শীতল যুদ্ধের মধ্যে পড়ে গেছে। বিভিন্ন পরাশক্তিগুলো, বিশেষ করে আমেরিকা, ইউরোপ, এদিকে চীন, ওদিকে রাশিয়া এবং ওদিকে ভারত। আসুন এবার আমরা দেখি যে বাংলাদেশের জন্য আরাকানের এই উত্থানে বাংলাদেশের জন্য কিভাবে প্রভাব পড়তে পারে। বাংলাদেশের সঙ্গে মায়ানমারের 271 কিলোমিটার সীমানা রয়েছে। বাংলাদেশের বান্দরবান, রাঙ্গামাটি ও কক্সবাজারের মতো 3টি জেলায় রয়েছে মায়ানমারের ঠিক পাশেই। এই সীমান্তবর্তী জায়গাগুলোতেই বর্তমানে আরাকান আর্মি তাদের দাপট দেখাচ্ছে। কুকি চীন বা KNF ইতিমধ্যে 3 পার্বত্য জেলায় তাদের শক্ত ঘাঁটি করে নিয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। বাংলাদেশের সীমান্তবর্তী উপজেলা বাগাইছড়ি, বরকল, বিলাইছড়ি, লামা, আলীকদম, বোয়াংছড়ি, রুমা এসবই মূলত তাদের প্রধান টার্গেট। KNF এর প্রতিষ্ঠাতা নাথান বম ঢাকা বিশ্ববিদ্যালয়ে চালু করা ছাত্র ছিলেন। পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির তিনি যুব নেতাও ছিলেন। এই সংগঠনটি মায়ানমারের আরাকান আর্মির সঙ্গে খুব ঘনিষ্ঠ যোগাযোগ রেখে চলেছে। আরাকান আর্মির হাতে বর্তমানে প্রায় ৩৮,০০০ সেনা রয়েছে। এদিকে জান্তা সরকার ও আরাকান আর্মি 2 শিবিরেই বৌদ্ধ ধর্মাবলম্বীদের সংখ্যা বেশি। সেক্ষেত্রে 2 শিবিরের কাছে কোণঠাসা বর্তমান রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠী। অন্যদিকে চট্টগ্রামের পার্বত্য অঞ্চলেও বৌদ্ধ ধর্মাবলম্বীদের সংখ্যা অনেক বেশি। কক্সবাজারের স্থানীয় প্রশাসনও এবার নতুন করে উদ্বেগ প্রকাশ করতে শুরু করেছে। নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের আশঙ্কা করছেন প্রশাসনের কর্মকর্তারা। আরাকান আর্মির সঙ্গে মায়ানমারের জান্তা বাহিনীর যে যুদ্ধ চলছে তাতে রোহিঙ্গাদের বড় অংশ মায়ানমারের জান্তাকে সমর্থন করছে এবং জান্তার পক্ষ নিয়েছে। ফলে আরাকান আর্মির রোশানলে পড়েছে এই রোহিঙ্গারা। তাই বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশের আশঙ্কা করছে বাংলাদেশ সরকার। এদিকে ভারত বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের বর্তমানে যে টানাপোড়েন চলছে, এ আবহে আবার নতুন মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে এই মায়ানমার ও আরাকান আর্মি বাংলাদেশ সরকারের জন্য। এই অবস্থায় প্রতিবেশী মায়ানমারের সীমান্তে যে অস্থিরতা তৈরি হয়েছে তাতে 2 দেশের বাণিজ্যের মধ্যে বড়সড় প্রভাব পড়বে। আন্তর্জাতিক বাণিজ্যে চট্টগ্রাম বন্দরের গুরুত্ব অপরিসীম। বাংলাদেশেও তার প্রভাব যথেষ্ট। এমতো অবস্থায় এই এলাকায় আর্থসামাজিক ও রাজনৈতিক ভারসাম্য আচমকা ওলটপালট হয়ে যাওয়াতে এটি সামাল দেওয়া ডক্টর ইউনূস সরকারের জন্য খানিকটা চাপের হবে। অন্যদিকে ভারতের ক্ষেত্রেও প্রতিবেশী রাষ্ট্রের অস্থিরতার আবহ আজ আমরা ইতিমধ্যে ভারত সরকারও দেখতে পাচ্ছি। আসুন পরিশেষে যেটা বলা যায়, যেটা বলে শেষ করছি তা হলো আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার রাখাইনের বর্তমান অবস্থায় মিয়ানমারের বিশেষ বিষয়ে গুরুত্বপূর্ণ একটি সময়ের মুখোমুখি হয়েছেন। রোহিঙ্গা শরণার্থী সংকট মোকাবেলা করে এবং আন্তর্জাতিক অংশীদারদের পাশাপাশি আরাকান সেনাবাহিনীর সাথে কৌশলগত সম্পর্ক স্থাপনের মাধ্যমে ঢাকা আঞ্চলিক নেতৃত্বকে জোর দিয়ে মিয়ানমারের রাষ্ট্রীয় প্রশাসন কাউন্সিলের সাথে ভারসাম্য রক্ষা করতে পারে। ভারতের সাথে দেশের সম্পর্ককে কেন্দ্র করে স্যার ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারকে দক্ষিণ পূর্ব প্রতিবেশী মিয়ানমারের সাথে তার সমস্যাগুলোকে উপেক্ষা করা উচিত হবে না। মিয়ানমারের রাখাইনের ক্ষমতা এবং নিয়ন্ত্রণ, ভূ রাজনীতির পরিবর্তন এবং বাংলাদেশ কক্সবাজারে প্রায় 10 লাখ রোহিঙ্গা শরণার্থীদের স্বেচ্ছায় প্রত্যাবাসনের সুবিধার্থে চলমান অচলাবস্থা আরও অনেক জটিল হয়ে উঠবে। বাংলাদেশের নিরপেক্ষতা নীতি আন্তর্জাতিক কূটনীতিতে একটি ভারসাম্যপূর্ণ পদ্ধতির পক্ষে। এই কারণে হয়তো বাংলাদেশ সরকারের পক্ষে আরাকান আর্মির সাথে একটি আলোচনার ভিত্তিতে একটি পথ বের করার সহজ হবে।
আঞ্চলিক পরিবর্তন এবং রাখাইনে জাতিগত উত্তেজনা তৈরি হবার সম্ভাবনার পরিপ্রেক্ষিতে ডক্টর ইউনূস সরকার প্রশাসনের অবশ্যই আরাকান আর্মির সাথে যোগাযোগকে আরও ঘনিষ্ঠ করতে হবে এবং পাশাপাশি ইউনূস সরকারের উচিত হবে মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপান এবং দক্ষিণ কোরিয়ার মতন অংশীদারদের সাথে সহযোগিতা আরও বিস্তৃত করা। কারণ এই দেশগুলোর সাথে বাংলাদেশ সরকার যদি তাদের সম্পর্ককে আরও দৃঢ় করে, তাহলে বর্তমান যে সংকট থেকে বাংলাদেশ ইউনূস সরকার বেরিয়ে আসতে সুবিধা হবে। তাছাড়াও রোহিঙ্গা সংকট নিয়ে 7 বছর ধরে টানাপোড়েনের পর এবং রাখাইনে জান্তার পতনের পর বাংলাদেশ মিয়ানমারের বিষয়ে তার পররাষ্ট্রনীতিতে পরিবর্তনে বাস্তবায়নে মনোনিবেশ করার একটি উপযুক্ত সময়। এই যে আরাকান আর্মির উত্থান, এটিকে কোনো সমস্যা হিসেবে না নিয়ে ইউনূস সরকার যদি একটি সঠিক কূটনীতিক পদক্ষেপ নিয়ে এগিয়ে যায়, এই সমস্যাটাও বাংলাদেশের জন্য একটা সম্ভাবনাও তৈরি করতে পারে। এবং এই আরাকান আর্মির উত্থান এটি বাংলাদেশ সরকারকে ভারতের প্রতি যে শেখ হাসিনা নতজানু নীতি ছিল, এর থেকে বেরিয়ে আসার জন্য এবং পাকিস্তান এবং চীনের সাথে সম্পর্ককে আরও জোরদার করার এবং মার্কিন সরকারের সাথে আরও এক হয়ে অনেক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে এগিয়ে যাওয়ার একটি পথও উন্মুক্ত করতে পারে। আমরা অপেক্ষায় থাকব যে ডক্টর ইউনূস সরকার কিভাবে কত দক্ষতার সাথে এই সংকটকে মোকাবেলা করে তা দেখার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ।